দেশের সাথে শেয়ার করবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আজকের এই সময়টা একটা টেস্ট শো আমি করতে চাচ্ছি। আপনারা অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছেন ডক্টর মাসুদুর রহমান খন্দকার, ওনাকে নিয়ে আমি যেন আপনাদের সাথে আলাদা একটা স্পেশাল শো করি। আপনারা ওনার কথাবার্তাকে অনেক অনেক পছন্দ করেছেন। পেশাগতভাবে একজন চিকিৎসক, ক্যাডেট কলেজের একজন প্রাক্তন ছাত্র, বাংলাদেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর অনেক অফিসারদের সাথে একত্রে বড় হয়েছেন। এ সম্পর্কে উনি জানেন। রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন একজন মানুষ এবং কথাবার্তা উনি আমার চেয়ে অনেক ক্লিয়ার করে কথা বলেন। আরো একটা পজিটিভ দিক যেটা আমার নাই, ওনার আছে। আমি গালি দেয় আর উনি গালি দেয় না। তো সেক্ষেত্রে উনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। এর পাশাপাশি ওনার সাথে যখন আমি আলাপ আলোচনা করি, আমি অনেক সময় দেখা যায় রাজনৈতিক পলিসির উপরে যখন আমরা কথা বলি, কোন একটা অজানা কারণে উনি আর আমি দেখা যায় একই পেজে থাকি। তো সেক্ষেত্রে ওনাকে আমি প্রপোজ করেছিলাম ওনার এই স্পেশাল শোটা আমি প্রতিদিন শনিবার দিন এখানকার রাত 11টার সময় যদি করি, বাংলাদেশ সময় হবে সকাল 9টা। তো আমরা আজকে এটা টেস্ট শো দিয়ে আমি দেখি আমাদের এই শো এবং টাইমটা যেভাবে আমরা পিক করেছি, এটা কিভাবে আমরা আমাদের দর্শকদের মধ্যে একটা বিচার করতে পারবো যে এই সময়টা ওনাদের জন্য ভালো কিনা। দর্শকবৃন্দ, আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এই মুহূর্তে বিএনপি দল হিসাবে শুধু যে বাংলাদেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল, শুধু এটাই না, তাদের উপরে অনেক দায়িত্ব। বিএনপির উপরে কেন অনেক দায়িত্ব? ইন দা ফিউচার বাংলাদেশের ইতিহাস যখন লেখা হবে, যদি কেউ বলে একটা বিপ্লবের পরে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল যাদের ছিল তারা সংস্কারে ব্যর্থ হয়েছে, নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা ক্লিন নির্বাচন দিতে তারা ফেল করেছে, একটা রাজনৈতিক দর্শন তৈরি করতে বিএনপি ফেল করেছে, রাজনীতির মধ্যে একটা সুস্থ রাজনীতি প্রণয়নের ক্ষেত্রে বিএনপি ফেল করেছে, একটা জাতীয়তাবাদী রাজনৈতিক দল দেশের স্বার্থে রাজনীতি করবে, দেশের স্বার্থে অর্থনীতির উন্নয়ন করবে, বাণিজ্যের উন্নয়ন করবে, জব তৈরি করবে, সুযোগ্য বাজেট তৈরি করবে, এক্ষেত্রে বিএনপি ফেল করেছে। যদি এই মুহূর্তে বিএনপি সঠিকভাবে অ্যাক্ট করতে ব্যর্থ হয়। এখন এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান। তারেক রহমানের ব্যর্থতা নিয়ে অনেক কথা আছে, তার দুর্নীতি নিয়ে কথা আছে, তার দৃষ্টিভঙ্গি নিয়ে কথা আছে, তার রাজনৈতিক প্র্যাগম্যাটিজম নিয়ে কথা আছে, তার অর্থনৈতিক অথর্বতা নিয়ে কথা আছে, স্বজনপ্রীতি নিয়ে কথা আছে, বন্ধু নির্বাচন নিয়ে কথা আছে, হাওভাবন নিয়ে কথা আছে, এবং শারীরিক এবং মানসিক ভাবে উনি একটা রাজনৈতিক দলকে নেতৃত্ব দেওয়ার মতো কতটুকু যোগ্যতা, সহিষ্ণুতা এবং দূরদৃষ্টি রয়েছে, এ ব্যাপারে অনেক প্রশ্ন অনেকের মনে রয়েছে। তারেক রহমান এমনই একটা রাজনৈতিক দলের নেতা যে দলের সিনিয়র অনেক নেতারা তারেক রহমানকে নেতা হিসাবেই সম্মান করে না, মানতেও চায় না। তারেক রহমানকে তারা সুযোগ পেলে অসম্মান করে, তারেক রহমানকে আন্ডারমাইন করে, তারেক রহমানের যাচ্ছে তাই সমালোচনা করে। ওপেনলি মির্জা ফখরুল থেকে শুরু করে, মেজর আক্তার থেকে শুরু করে, মোহাম্মদ সালাম থেকে শুরু করে, আমানুল্লাহ আমান থেকে শুরু করে, সালাউদ্দিন থেকে শুরু করে হঠাৎ করে বলে বসে তারেকই তো আমাদের দলটাকে নষ্ট করেছে। আজকে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমি চিন্তা করেছি ডক্টর খন্দকার মাসুদ রহমান, উনি সঠিক ব্যক্তি। আমি এর জন্য বলবো, এই ভদ্রলোককে আমি রাজনৈতিকভাবে কখনো বায়াসড দেখি নাই।
বাংলাদেশের প্রশ্নে, অস্তিত্বের প্রশ্নে আমি এই ভদ্রলোককে কখনো কনফিউজ দেখি নাই। আমি চিন্তা করলাম এই ভদ্রলোক কি আমি পিক করি, কঠিন একটা বিষয়, কিন্তু নিরপেক্ষ একজন মানুষ, আমি ওনার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। দর্শকবৃন্দ, আপনারা যদি ধৈর্য সহকারে আজকের আলোচনায় অংশগ্রহণ করেন, এই আলোচনার মধ্যে অন্য আর একটা ইম্পর্টেন্ট বিষয় আমি আলোচনা করব। অন্য একটা ইম্পর্টেন্ট বিষয় হলো বাংলাদেশের রাজনৈতিক দলে একটা ব্যবসা আছে, এটাকে বলে মনোনয়ন ব্যবসা। এই মনোনয়ন ব্যবসার উপরে আমি এই শো শুরু করার আগে ডক্টর মাসুদের সাথে একটা প্রস্তাব নিয়ে কথা বলেছি, আমরা এটা নিয়েও কথা বলবো। তো আসুন আমরা ডক্টর মাসুদের সাথে পরিচিত হই এবং আলোচনা শুরু করি। ডক্টর মাসুদ রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইটস মাই অনার টু হ্যাভ ইউ ওয়ান অন ওয়ান। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে দাওয়াত করার জন্য এবং আমার সম্পর্কে অনেক বাড়িয়ে বলার জন্য ঠিক না, মানে এটা এম্বারাসিং, কিন্তু আশরাফ, দাওয়াত করার জন্য আপনার অনেক অজস্র নাম্বারের দর্শকদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য ধন্যবাদ। মাসুদ ভাই, বাংলাদেশের গত 54 বছরের রাজনীতিতে দেশের সাধারণ জনগণ যোগ্য প্রার্থীকে পায় না। তারা দেখে যে একটা জেলায় সভাপতি হচ্ছে XYZ, সেক্রেটারি হচ্ছে XYZ, কিন্তু মনোনয়ন পায় ওই ডিস্ট্রিক্টে যাকে কেউ কোনোদিন দেখে নাই। হঠাৎ করে উড়ে এসে একটা লোক বলে আমি এই দলের নমিনি। অর্থাৎ একটা লোক সম্পর্কে জনগণ আদৌ জানে না যে এই লোকটা কে, এই লোকটা কেন নমিনেশন পেল, এই লোকটা কেন এখানে হঠাৎ করে এসে জুড়ে বসলো। সবাই নির্বাচন নিয়ে কথা বলে, কিন্তু জনগণের পক্ষ থেকে কেউ যদি এই প্রশ্নটা করে যে যাকে বিএনপি নমিনেশন দিয়েছে, আওয়ামী লীগ নমিনেশন দিয়েছে, আমরা তো তারা চিনি না, সে তো দলের নেতৃত্ব নেয় না, তাহলে এই লোককে কেন নমিনেশন দিল? আমরা এই প্রবলেমটা থেকে কিভাবে বাইরে আসতে পারি? জনগণের যোগ্য প্রার্থীকে আমরা কিভাবে মনোনয়ন দিতে পারি? একটা মডেল আমরা আমেরিকাতে যেটা দেখি, এই মডেলটা একটুখানি আমাদের দেশের উপযোগী করে করলে পরে ভালো হয় আমার মনে হয়। আমেরিকান যে ইলেকশন আমি ফলো করি, মেইনলি গত 2-3টে ইলেকশন খুব ডিপলি ফলো করার চেষ্টা করছি। এদের প্রথমটা হচ্ছে সেটা হলো যে কারো কোনো পোস্ট কেউ যদি ইয়েতে দাঁড়াতে চায়, এমপি দাঁড়াতে চায় বা মেম্বার অফ দ্য কংগ্রেস, অথবা কেউ সিনেটর দাঁড়াতে চায়, অথবা কেউ মেয়র পদে দাঁড়াতে চায়, এগুলো সব যখন দাঁড়াতে চায়, নিজেকে ক্যান্ডিডেট হিসেবে জাহির করে, তখন পার্টি ডাজ নট ইন্টারফেয়ার। তাদের একটা প্রাইমারি করে আসতে হয়। ধরেন একটা দলে 5 জন ক্যান্ডিডেট আছে, তারা 5 জনই ভালো এবং দাঁড়াতে চায়। তাদের মধ্যে ডিবেট হয়, তাদের মধ্যে আলোচনা হয়, তারা বিভিন্ন ভোটারদের কাছে তাদের কি কি পারঙ্গমতা সেগুলো সম্পর্কে সবিস্তারে বলে এবং তাদের প্ল্যানগুলোকে জিজ্ঞেস করার মতন ক্যাপাসিটি থেকে মানুষের সাংবাদিকরা জিজ্ঞেস করে, আপনি হলে কি করবেন, আপনি হলে কি করবেন, এটা হলে কি করবেন, ওটা বিভিন্ন প্রশ্ন করে একটা লোককে যাচাই করে তারপরে প্রাইমারি ইলেকশনটা হয়। এই প্রাইমারি ইলেকশনে যে বেরিয়ে আসে সে ওই পার্টির মনোনীত প্রার্থী হলো। তখন থেকে পার্টি তাকে ব্যাক করা শুরু করে। তার আগে একজন তার নিজস্ব যোগ্যতায়, নিজস্ব প্রতিনিধিত্ব করার জন্য, নিজস্ব পপুলারিটিতে তাকে আসতে হয় বা তাকে ব্যাখ্যা করতে হয় জনতার সামনে যে আমি গেলে পরে এটা করবো, এবং জনতা মানতে পারে না মানতে পারে। যেমন ধরেন এই জাস্ট আমাদের যে মেয়র ইলেকশনটা হয়ে গেল, এখানে মারিও কুমো ইজ এ ডাইনাস্টি। মারিও কুমোর বাবা ছিল একজন গভর্নর। অ্যান্ড্রু কুমোর বাবা মারিও কুমো, অ্যান্ড্রু কুমোর মামা অ্যান্ড্রু কুমো নিজে ছিলেন গভর্নর। 2 বার থেকে তিনি এসেছিলেন ইলেকশন করতে, মেয়র ইলেকশন করতে, বিকজ উনি ওনার বিরাট বড় ডাইনাস্টি পলিটিক্সে ওনারা মিন করে অনেক কিছু নিউ ইয়র্ক স্টেটে। সেই মানুষকে আরো তার 3-4 জন ছিল এবং তার সাথে ছিল মামদানি। এদের সবাইকে প্রশ্ন করা হয়েছিল
এই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়, ক্রিটিক্যাল কোশ্চেন। যেমন আপনাদের মধ্যে কে পাশ করলে ইসরায়েলে যাবেন কিনা। মনে রাখতে হবে নিউ ইয়র্ক সিটি যে সিটি, সেখানে 1.2 মিলিয়ন ইহুদি রয়েছে, সেকেন্ড লার্জেস্ট কনসেন্ট্রেশন অফ জিউস আউটসাইড ইসরায়েল। এইখানে ইসরায়েল প্রত্যেকটা ক্যান্ডিডেট বলেছে আমরা ইসরায়েলে যাব। সেখানে মামদানি বলেছে আমি ইসরায়েলে যাব না। কেন যাব? আমাকে যদি ইহুদিদের কাছে যেতে হয়, তাদের কাজ করতে হয়, এখানে করব। আমার নিউ ইয়র্ক সিটির ইহুদি আছে, সে আমাকে যদি সাবওয়েতে রাখে সেখানে যাব, সে আমাকে যদি রাস্তায় রাখে সেখানে যাব, সে আমাকে তার বাসায় ডাকে সেখানে যাব। আমার তো ইসরায়েলে যেতে হবে কেন? এই যে সাহস, এই যে কথাবার্তা বলা, এটা জনতা দেখে যে হু ইজ হোয়াট, তারপর জনতা ভোট দেয়। এই ধরনের অনেক কথার পরে সে জিতে আসবে। তাহলে আমাদের দেশে ধরা যাক বিএনপি অথবা আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি অথবা জামাত ইসলামী অথবা যে কোনো পার্টি, তার 2-3টে করে ক্যান্ডিডেট একটা জায়গায় থাকতেই পারে। সেই ক্যান্ডিডেট নিজের আগে ফাইট করে আসুক, প্রাইমারিটা করে আসুক। এটাও শুড বি ডান কমপ্লিটলি আন্ডার রুল অফ দি কান্ট্রি, এবং ইসি ইলেকশন কমিশন শুড কন্ডাক্ট দ্যাট ইলেকশন। দিয়ে তারা ওখান থেকে আসলো, তাতে হয় কি, যোগ্য লোকটাও পেলেন আপনি, এবং ওই লোকটা পয়সা দেওয়া দরকার নাই। আপনি ওই যে বললেন না, হঠাৎ করে একজন এসে দাঁড়িয়ে গেল যাকে কোনোদিন এলাকার লোকেও দেখেই নাই, কারণ সে 2 কোটি টাকা দিয়ে আসছে বা 3 কোটি টাকা দিয়ে আসছে। এই টাকাটা উপরে দিয়ে আসার কারণে হি গট দ্য নমিনেশন। আর যারা ত্যাগী লোকজন এতদিন কাজ করলো, তারা ওই হই হই রই রই করতেই থাকতো, তারা আর এই জায়গায় যেখানে যাওয়ার কথা ছিল যেতে পারলো না। তাতে জনগণ বঞ্চিত হচ্ছে তার প্রতিনিধি থেকে, ভালো প্রতিনিধি দিতে পারছে না, এবং একসাথে পার্টি করাপ্টেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। করাপশনের রাস্তাটা যখন দেখা যাচ্ছে, প্রত্যেকটা উপরের লোক এই বলে পয়সা নিচ্ছে যে আমি তোমার নমিনেশন এটা বন্দোবস্ত করে দেব। এক বিরাট বাণিজ্য, কোটি কোটি টাকার বাণিজ্য। এই বাণিজ্য মানুষকে ফোকলা করে ফেলে, মানুষের চরিত্রকে নষ্ট করে ফেলে। যে 20 কোটি টাকা 10 কোটি টাকা দিয়ে ওইখানে গেল, সে গিয়ে প্রথম চিন্তা করে আমি 10 কোটি টাকা কিভাবে উঠাবো, কিভাবে 10 কোটি টাকা চুরি করবো আগে। অতএব একটা মানুষকে সিস্টেম্যাটিক্যালি, মেথডিক্যালি আপনি করাপ্টেড করে দিচ্ছেন। এই সিস্টেমে করাপ্টেড হওয়া ছাড়া তার কোনো রাস্তা নাই। তো ওই করাপশন থেকে বাঁচতে গেলে যদি চান, যদি সিনসিয়ার হন দেশের জন্য, যে না আমরা সিনসিয়ার, আমার পার্টি সিনসিয়ার, দেন গিভ দিস প্রাইমারি ইলেকশন। আসুক, ওখান থেকে ফাইট করে আসুক। ধরা যাক খুলনা 5 জন দাঁড়ালো, দাঁড়াক 5 জন, একজন তো জিতবে, সেই একজনকে আপনারা ব্যাক করা শুরু করেন, তাতে তারও আপনাদেরকে পয়সা দেওয়া লাগবে না। আর জনগণও বিতাড়িত হচ্ছে না, জনগণও বিমুখ হচ্ছে না। তারা তাদের ক্যান্ডিডেটকে দেখে শুনে, জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, তারপরে তারা ভোট দিচ্ছে। অতএব দিস গোজ ভেরি নাইসলি। এইভাবে যদি আপনার প্রাইমারি ইলেকশনটা করেন, তাহলে পরে আমার মনে হয় যে দ্যাটস এ গুড ওয়ে অফ অ্যাভয়েডিং। আপনি যেটা নিয়ে উদ্বিগ্ন, সেটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, যে দেশে বাণিজ্য, ভোট নমিনেশন বাণিজ্য একটা, এটা মুখে মুখে সবাই জানে, এটা ওপেন সিক্রেট। আমি বলছি নতুন না, সারা দেশ জানে যে নমিনেশন করতে গেলে পয়সা দিতে হবে পেতে গেলে। ওই জন্য এই পয়সার এই করাপশনটাকে রক্ষা করতে গেলে আমার মনে হয় প্রাইমারি করা উচিত। এমনকি দেখেন, এদেশে প্রেসিডেন্ট, যে সিটিং প্রেসিডেন্টকে অনেক সময় কম্পিট করতে হয় আরেকজন স্বতন্ত্র প্রার্থীর এগেনস্টে, পার্টি প্রাইমারিতে করতে হয়। যদিও প্রাইমারিতে সেখানে কিছু গ্লিচ রয়েছে, আমি সেটার মধ্যে যাচ্ছি না, কারণ আমরা চাচ্ছি আমাদের দেশে কিছু ভালো কিছু হোক। তো ইন দ্যাট কেস আই থিঙ্ক আমাদের বারবার করে ভাবা উচিত যে আমি বদিউল্লাহ মজুমদার সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার সংস্কারের মধ্যে, যেমন একটা কথা আপনি রেখেছিলেন আমাদের, আমরা এখানে বসে কথা বলেছিলাম এবং বলেছিলাম যে কতগুলো সংস্কার করা দরকার। 1.5 crore বিদেশিরা রয়েছে, এই বিদেশিদের পয়সাতেই আমাদের দেশের রিজার্ভ বাজেটটা তৈরি হয়, রিজার্ভটা তৈরি হয় এই বিদেশিদের পয়সায়। এর পয়সায় রিজার্ভটা হয় না, আপনার গার্মেন্টসের পয়সায় রিজার্ভ হয় না। মোস্ট অফ দি মানি ইজ স্পেন্ট এগেইন র ম্যাটেরিয়াল কেনার জন্য, ওইটা রিজার্ভে আসে না। রিজার্ভে আসে এই আপনার মতো আমার মতো সাধারণ যারা শ্রমিক রয়েছে, তাদের সবার কষ্টার্জিত পয়সা যাচ্ছে, এবং এই 1.5 কোটি লোকের পয়সা দিয়েই আমাদের দেশের বিলিয়নস অফ ডলারের রিজার্ভ তৈরি হচ্ছে। তা যদি হয়ে থাকে বিদেশি কারেন্সিতে, তাহলে পরে আমাদের প্রশ্ন ছিল, আমার কথা ছিল ডিরেক্টলি উইথ, মানে আমার এখানেই কথা হয়েছিল বদিউল্লাহ মজুমদার সাহেবের সাথে, যে তাহলে পরে আমরা কেন দেশের জন্য এত কিছু করে আমরা কেন
দেশের নির্বাচনে একটা ভোট দেওয়ার বেসিক রাইটটা আমরা কেন পাবো না? পৃথিবীতে 134টা দেশ বাইরে থেকে ভোট দিতে পারে, আমরা কেন পারবো না? ওয়াই নট? এবং বলেছিলাম যে প্রথমবার অন্তত আপনারা পাইলট প্রোগ্রাম করেন, দেখেন দ্যাট হ্যাজ গন, এটা চলে গেছে, প্রফেসর ইউনূস স্যার হ্যাজ অ্যাকসেপ্টেড ইট, এবং আমরা এখন ভোট দিতে পারবো। কিভাবে পারবো জানি না, কিছুই ঠিক হয় না। তো সাবজেক্টটা কি এই, যেটা আমি আর আপনি কি একমত হতে পারি, বাংলাদেশের এই নমিনেশন বাণিজ্যটা যদি শেষ হয়ে যায়, এই যে সেন্ট্রালে লিডারেরা ঘুষের জন্য বসে থাকে কখন ইলেকশন হবে, কখন এমপি ইলেকশনের জন্য নমিনেশন বিক্রি করবে, উপজেলা ইলেকশনের জন্য তারা নমিনেশন বিক্রি করবে, স্থানীয় নির্বাচনের জন্য তারা নমিনেশন বিক্রি করার জন্য দাঁড়ায় থাকে। এখন আপনি আর আমি যদি প্রপোজ করি, আমরা যদি তাদেরকে বলি, যেমন বদিউল আলম মজুমদারকে আপনি বলছেন যে একটা ডিস্ট্রিক্টে যে কোনো একটা আসনে বিএনপি 5 জন মানুষ যদি নির্বাচন করতে চায় এবং রাজধানীর থেকে কেউ যাইও নির্বাচন করতে চায়, ইলেকশন কমিশন ওইখানে একটা নির্বাচন করবে এবং এই নির্বাচনটা হবে পার্লামেন্ট ইলেকশনের অনেক আগে। নির্বাচনটা হবে যে এই বিএনপির ক্যান্ডিডেট কে হবে, জামাত ইসলামের ক্যান্ডিডেট কে হবে, আওয়ামী লীগের ক্যান্ডিডেট কে হবে। তাইলে ওই এলাকার লোকজনরা সুযোগ পাবে যে ওই দলের প্রার্থী কে হবে। ওখানে বাণিজ্য চলবে না, বিএনপি বলতে পারবে না যে আমরা এমুককে ডক্টর মাসুদ রহমান অথবা জেকব মিল্টনকে নমিনি করলাম, এটা তারা বলতে পারবে না। এতে করে রাজনীতির মাঠ থেকে একটা অসততা, একটা ব্যাড এলিমেন্টস দূর হবে এবং এলাকার জনগণ যোগ্য মানুষকে ভোট দিয়ে তাদের দলের প্রার্থী করার সুযোগ পাবে। আমি আর আপনি এই বিষয়টাকে এভাবেই কনক্লুড করতে পারি। 100 বার জনাব তারেক রহমান গণতন্ত্রের পক্ষের মানুষ বলে শুনি, সব জায়গায় উনি গণতন্ত্রের পক্ষের কথা বলেন, তাহলে গণতন্ত্রের শুরুটা এখান থেকে কেন হয় না? আপনারা এটা এখান থেকে শুরু করেন, গণতন্ত্রের ফার্স্ট বীজটা এখান থেকে বপন করেন, যে যারা যারা দাঁড়াবে তারা দাঁড়াক, জনতার ডিসাইড করুক, পাবলিক ডিসাইড করুক যে বিএনপির এই লোক যাবে কি যাবে না। লেট দি পাবলিক ডিসাইড। বিএনপি পার্টি ডিসাইড করলে পরে বেশি গণতান্ত্রিকতা হয় না সাধারণ মানুষ যদি তার বক্তব্য রাখতে পারে, কোনটা বেশি গণতান্ত্রিক চিন্তা করে। এবং আমার মনে হয় যদি গণতান্ত্রিকই হতে চান তাহলে স্টার্ট ফ্রম দি বেজ, একেবারে বেজ থেকে শুরু করেন, এবং তাতে 1 নাম্বার গণতন্ত্রের চর্চাটা হবে অত্যন্ত সঠিক, আর 2 নাম্বার এই যে করাপশন যেগুলোর অনেক নাম, এমনকি বিএনপির চেয়ারপারসনেরও নামে রয়েছে, বিদেশে চাউর রয়েছে এখনো, যে অনেক অনেক এই বাণিজ্য, নমিনেশন বাণিজ্য, এটা নিয়ে কথা আছে। আপনি যদি এখনো বিয়েতে দেন, ওয়েবসাইটে যান, এরকম অনেকগুলো এক্সাম্পল পেয়ে যাবেন। হাসিনা শেখ নিজে বলছে যে আমার কাছে গাইবান্ধার কোন লোক এসে বলছে আমি এতবার বিএনপি করছি, এখন তারেক রহমান আমার কাছে 30 কোটি টাকা চায়, আমি 30 কোটি টাকা কোথায় পাবো? হাসিনা বলেছে। সত্য মিথ্যা আমরা জানি না, হাসিনা তো জীবনে সত্য বলে নাই, কিন্তু এটাকেও আমরা অ্যাভয়েড করতে পারবো না যে বিএনপির রাজনীতি করে, দলীয় রাজনীতি করে এলাকায়, অথচ তাকে নমিনেশন দেওয়া হয় না। সে 10 বছর, 15 বছর, 20 বছর দলীয় রাজনীতি করে, তার ওখানে রাজনীতি করার অধিকার নাই, নমিনেশন পাওয়ার অধিকার নাই, এমপি হওয়ার অধিকার নাই, প্রধানমন্ত্রী হওয়ার তার অধিকার নাই। তাহলে সংস্কারটা ওখান থেকে করা হোক। আজকের বলা হয় 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, আর আমরা বলবো দ্যাট ইজ ফাইন, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, কিন্তু নমিনি কে হবে পার্টির প্রত্যেকটা আসনে দল নির্ধারণ করবে না, দেশের জনগণ নির্ধারণ করবে বিএনপির ক্যান্ডিডেট কে হবে, আওয়ামী লীগের ক্যান্ডিডেট কে হবে, জামাতের ক্যান্ডিডেট কে হবে। ওই দলীয় ব্যবসা, নমিনেশন ব্যবসা, এটাকে চিরতরে বাংলাদেশ থেকে যদি দূর করা যায় রাজনৈতিক ভাবে, এটা একটা বিশাল সংস্কার হবে। আপনি একমত কিনা আমার সাথে? 100 বার। আমাদের তো রন্ধ্রে রন্ধ্রে সংস্কারের প্রয়োজন। রন্ধ্রে রন্ধ্রে আমাদের পাপ জড়িয়ে আছে, অন্যায় জড়িয়ে আছে, এগুলোর থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে আমাদের এখনকার লক্ষ্য। এই যে এতগুলো মানুষ মারা গেল, এই যে দিনের পর দিন ছোট ছোট বাচ্চারা, সাধারণ মানুষরা, রিক্সাওয়ালারা গুলি খেলো, অনেকে মারা যাওয়ার পরে পুড়িয়ে দেওয়া হলো, এত ত্যাগ, এত তিতিক্ষার পরে বাংলাদেশে যে সুযোগটা এসেছে, সেই সুযোগটা হারানো ঠিক না। আমরা বারবার আর কতবার মারা যাব, কতবার এই বিপ্লব করতে থাকবো? হাউ মেনি টাইমস? এক একবার বিপ্লব করতে হয়, মানুষকে সামনে দাঁড়াতে হয়, দাঁড়িয়ে ঠিকঠাক হবে যখন, তখন আবার পুরানো সেই চরগুলি চলে আসে, আবার ভূতগুলি চলে এসে বসে সবার কাঁধে।
এবং আবার নষ্ট হয়ে যায় সব। এবার অন্তত ইউনূস স্যার রয়েছেন, আই থিঙ্ক আপনি কোঅপারেট করেন তার সাথে অত্যন্ত ভালোভাবে। ইউর মাদার অলসো ওয়ান্টস দ্যাট হি শুড বি কোঅপারেটেড উইথ, তো কোঅপারেট করে তাকে সহযোগিতা করে একটা সুন্দরভাবে প্রয়োজনীয় সংস্কার বলতে এগুলো বুঝাই আমরা, যে প্রয়োজনীয় সংস্কারের একটা হচ্ছে যে আপনি বেসিক আপনি মনোনয়ন দিবেন না, মনোনয়ন দেবে জনতা, জনগণের হাতে দিয়ে দেন, ডিসেন্ট্রালাইজ করেন সবকিছু। আমেরিকা তাই করা হয়েছে, গণতন্ত্রটা টিকে আছে 200 বছর। আমরা আর কতকাল লাগবে আমাদের? আমাদের তো অলরেডি 55 বছর হয়ে গেল, আর কতদিন লাগবে আমাদের? হ্যাঁ আমরা নেছেন, কিন্তু আর কতদিন লাগবে আমাদের গণতন্ত্রটা ঠিক হতে? কোনো দেশকে 55 বছর সময় লাগে নাই মোটামুটি একটা রাস্তায় চলার জন্য, আমরা মোটামুটি রাস্তাতেও নেই। এই সংস্কারগুলি আমাদের অত্যন্ত প্রয়োজন। এই সংস্কারগুলি সবচেয়ে বড় কথা, একই একই সিদ্ধান্তে কয়েকটা জিনিস আপনার হয়ে যাচ্ছে, গণতন্ত্র চর্চা হচ্ছে এবং এই অন্যায় যে করাপশন কমে যাচ্ছে। আপনি চান না করাপশন কমুক? আমার মনে হয় তো প্রত্যেকটা নেতা যদি চান এই দেশটা আপনার, এই দেশটা আমার, এই দেশে আমরা কেন করাপশন করতে যাব? হোয়াই? এই করাপশনটাই যদি শুধুমাত্র করাপশন, ইউনূস স্যারের একটা বক্তব্য শুনেছিলাম, শুধুমাত্র করাপশন বন্ধ করলে কোটি কোটি টাকার সাশ্রয় হয় এবং অনেক দিকে বাজেটকে আমরা ধাবিত করতে পারি, বিভিন্ন দিকে আর অন্য অনেক কিছু কভার করতে পারি, শুধু করাপশনকে বন্ধ করতে পারি। কেন ইমাজিন যে আওয়ামী লীগের সময়ে কয়েক লক্ষ কোটি টাকা করাপশন হয়েছে, এটা যদি থাকতো আজকে আমাদের রিজার্ভ কোথায় থাকে? $234 বিলিয়ন লন্ডারিং হয়েছে, বিদেশে পাচার হয়েছে। এই একটা আমাদের দেশের মতন উঠতি একটা দেশ, তাকে যদি এই বোঝা চাপিয়ে দেওয়া হয় তাহলে পরে সে কিভাবে সোজাভাবে দাঁড়াবে? এর থেকে রক্ষা পেতে গেলে প্লিজ বি স্ট্রেট ফরওয়ার্ড, সোজা সব সাপটা আসেন, ঘুরিয়ে কথা বলেন না, মেক ইট স্ট্রেট। যে আমাদের জন্য প্রাইমারি ইলেকশন শুড বি ম্যান্ডেটরি, সবাই প্রাইমারি ইলেকশন করে আসবে, দলীয় নমিনেশন দেওয়া হবে না। প্রত্যেকটা দল এই একটা জায়গায় এক্সেপ্ট প্রবাবলি জামাত ইসলামী, প্রত্যেকটা দল এইখান থেকে পয়সা ওঠে। আপনি কি মনে করেন না যদি তারেক রহমান এ ধরনের একটা ফর্মুলা প্রপোজ করে, he will become pioneer and every single individual in Bangladeshi politics তারা বলবে যে এই লটা তারেক রহমান প্রপোজ করছে, তারা বলবে না যে ডক্টর মাসুদ আর জেকব মিল্টন এই ধরনের কথা শুরু করছে। তারেক রহমান যদি বলে আমরা এই পলিসিটাকে সাপোর্ট করব, বদিউল আলী মজুমদারকে এবং ডক্টর ইউনূসকে যদি ফোন করে বলে যে আঙ্কেল আমি এই লটাকে সাপোর্ট করব, আপনারা এটাকে প্রসেস করেন, আপনার কি মনে হয় না he will become someone bigger than his size? এক্স্যাক্টলি, এটা করতে গেলে ওনাকে প্রথমে বিরাট বড় বাধা পার হতে হবে। বাধা নিয়ে আপনি বুঝেন, আমিও বুঝি কি বাধা পার হতে হবে, কিন্তু যদি পার হয়ে উনি বলতে পারেন তাহলে পরে প্রথমটায় ওনাকে একটু হতভম্ব দেখা যেতেও পারে, বিভিন্ন লোকের স্বার্থে আঘাত লাগবে বলে, কিন্তু আলটিমেটলি হি উইল কাম এজ এ ভিক্টরিয়াস, একেবারে ভিক্টরি নিয়ে বেরিয়ে আসতে পারবেন বলে আমি বিশ্বাস করি। করে দেখেন, ইউ উইল বি এ হিরো টু বি রিমেম্বার্ড ফর জেনারেশনস টু কাম। আমি আরো একটা কথা বলতে পারি, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ সব সময় বিশ্বাস করে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক একজন সৎ মানুষ। তারেক রহমান যদি আজকের এই ধরনের একটা সিদ্ধান্তকে বাংলাদেশের আইন হিসাবে প্রণয়নে সাহায্য করে, he will become bigger than his own father. His legacy will stay as long as our country exists. That's what I think. না, আমিও তাই মনে করি, আমিও তাই 100 বার একমত আপনার সঙ্গে। এই ধরনের যুগান্তকারী সিদ্ধান্ত যদি নিতে পারে তাহলে পরে দেশের উপকারটা মানুষ দেখতে পারবে আস্তে আস্তে, এবং অচিরেই দেখতে পারবে, আস্তে আস্তেও না, অচিরেই দেখতে পারবে যে দেশ কত উপকৃত হচ্ছে। এবং তার এইটার পিছনে কাজ করার জন্য বা এটাকে কম্পোজ করে সেটাকে পাস করানোর জন্য হি উইল বি রিমেম্বার্ড ফর জেনারেশনস। যুগান্তর ধরে মানুষ তাকে মনে রাখবে যে বাংলাদেশে এই প্রথম নমিনেশন বাণিজ্যের বিরুদ্ধে কেউ দাঁড়িয়েছিল সাহস করে এবং সে বেরিয়ে এসেছিল বিজয়ীর মুকুট মাথায় পরে। আপনি একটা কথা বলেছেন যে উনি যদি এটা করতে যায় উনি অনেক বাধার মুখে পড়বে। আপনি কি ইনডাইরেক্টলি বলতে চাচ্ছেন ওনার দল থেকে এটার বিরোধিতা করা হবে? যারা দলের ভিতরে বাণিজ্য করে, যারা দলকে দুর্নীতিগ্রস্ত করে, যারা দলকে জনবিচ্ছিন্ন করে, এই গ্রুপটাই ওনাকে বাধা দেবে। আপনি কি এটা বলতে চাচ্ছেন? এক্স্যাক্টলি,
এই গ্রুপটা ছাড়াও কিন্তু লক্ষ লক্ষ লোক রয়েছে বিএনপির। এই গ্রুপটাই শেষ নয়, এই গ্রুপটাই বিভিন্ন কাজে বাধা দিচ্ছে। এই গ্রুপটাই বিএনপির আজকের যেই সংকট তৈরি করেছে, বিএনপির ইমেজ সংকট এই গ্রুপটার জন্য হচ্ছে। বিএনপি জিয়াউর রহমানের দল, তার ইমেজ সংকট হবার কথা না। বিএনপি বেগম জিয়ার দল, তার ইমেজ সংকট হবার কথা না, কিন্তু এখন হচ্ছে। আপনি স্বীকার করেন বা না করেন, সারা বাংলাদেশে এখন বিএনপিকে সমস্ত মানুষ সন্দেহের চোখে দেখে, বিকজ অফ দিস ফিউ ফিগার্স। এই ফিগারদের থেকে ওনাকে পরিত্রাণ পেতে হবে, এর বিরুদ্ধে শক্ত হাতে, অত্যন্ত শক্ত হাতে লড়াই করতে হবে, কঠোর হস্তে এগুলো দমন করতে হবে, এবং তাকে দেশ আগে, কোনো কিছু আগে না। ওনার বাবাই বলে গেছেন, ওনার বাবা না, এটা তো গুণীজনদের কথা, ওনার বাবা একজন গুণীজন ছিলেন, কিন্তু বলবেন দেশ দলের থেকে অনেক বড়। তো দেশের জন্য দলীয় কিছু লোক যদি একটু অনীহাও করে, কিচ্ছু আসে যায় না, তারা ইচ্ছা করলে চলে যাবে, তাতে বিএনপির সাগরের থেকে কয়েক ফোঁটা পানি পড়ে যেতে পারে, কিছু আসে যায় না, তাতে বিএনপির সমস্যা হবে না। তো এগুলো আমার মনে হয় যে এই সমস্ত যুগান্তকারী পদক্ষেপ উনি কেন নিচ্ছেন না আমি জানি না, নেওয়া উচিত একটু। ওকে ডক্টর মাসুদ, একটা কথা আমি এমনি জিজ্ঞাসা করি, আমরা দুইজনই অ্যাক্টিভলি বাংলাদেশের রাজনীতিতে অ্যাক্টিভ কোনো পলিটিক্যাল লিডারও না, আমরা কর্মীও না, ফলোয়ার্সও না, কিন্তু একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, তারেক রহমানকে যে মুহূর্তে বেগম জিয়া চিন্তা করলেন দ্যাট হি উইল বি দ্য নেক্সট হেয়ার ইন এ লিডারশিপ অফ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপির অনেক নেতারা বিষয়টাকে মেনে নিতে পারেন নাই। যেখানে পরিবারতান্ত্রিক রাজনীতির মধ্যে যোগ্যতা এবং অযোগ্যতা না, সাবজেক্টটা হচ্ছে বেগম জিয়ার পরে দলের নেতৃত্ব কে নিবে। প্রসঙ্গটা আসায় বেগম জিয়ার বাইরে এটাকে প্রকাশ না করলেও সবাই জানে আলটিমেটলি তারেক জিয়া হি উইল বিকাম দ্য নেক্সট চেয়ারম্যান অফ দ্য পার্টি। কিন্তু দলের ভিতরে একটা গ্রুপ বিদ্রোহী হয়ে তারেক রহমানকে ব্যাডমাউথ করছে। তারেক রহমান, আপনার কি মনে হয় এই তারেক জিয়ার নিজের পার্টির লোকজনরা, তার নিজের মামা সাইদ ইস্কান্দার, এরা একত্র হয়ে ওনাকে শারীরিকভাবে নির্যাতনের মুখোমুখি করেছে, ওনাকে অপদস্থ করেছে, ওনাকে দেশ থেকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে, ওনার মাকে হাজতে পাঠানোর ব্যবস্থা করেছে? আপনার কি মনে হয় যে তারেক রহমান এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার কাট ওনার একটা ধারণা আছে এবং উনি এই বিষয়টা বুঝছেন? আপনার কি মনে হয়? আমি ঠিক শিওর বলতে পারবো না উনি সব বুঝেন কিনা। উনি আমরা যেভাবে দেখি একটা অ্যাঙ্গেল থেকে, উনি সব ওই অ্যাঙ্গেল থেকে দেখেন কিনা। দেখলে যদি বুঝেন তাহলে পরে উনি ওনার পদক্ষেপগুলো আমি আশা করি যে সময় মতো নিতে পারবেন। তাড়াহুড়োর কিছু নাই, জানিয়ে দেবার কিছু নাই যে আমি জানি তোমার সম্পর্কে। তার যে পদক্ষেপগুলো নেওয়া সেগুলো নেওয়া উচিত আর কি। তা না হলে উনি পরিবেষ্টিত কিছু অত্যন্ত শত্রু ভাবাপন্ন কিছু মানুষের দ্বারা, তার নিজের দলের ভিতরেই। আমি আর আপনি যদি এমনি আলোচনা করি বাইরের দিক থেকে, আমি আর আপনি ক্লোজলি ওনাকে দেখি নাই, ওনার সাথে রাজনীতি করি নাই, আমরা যদি তারেক জিয়ার যোগ্যতা নিয়ে কথা বলি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দেশপ্রেম, এগুলো নিয়ে যদি কথা বলি, আপনি কোনো কিছু ডেসক্রাইব করতে পারবেন যেটা আপনার দৃষ্টিতে মনে হয়েছে এটাই ভদ্রলোকের কোয়ালিটি? ওনার একটা কোয়ালিটি অ্যাচিভমেন্ট হচ্ছে যে উনি দেশের বাইরে একটা ইয়েতে এক্সাইলে থাকা সত্ত্বেও উনি পার্টির কন্ট্রোলটা রাখতে পেরেছেন, উনি পার্টিকে একসাথে করতে পেরেছেন, এবং উনি বিভিন্ন জায়গার গ্রাসরুট লোকের সঙ্গেও যোগাযোগ করছেন, প্রত্যেকের ফোন নাম্বার উনি জানেন, ওনার যোগাযোগ আছে। এই জিনিসগুলি ভালো, দিজ আর ভেরি গুড থিংস হি হ্যাজ ডান। উনি ৮০ সালেও তো ১৫-২০টা বড় বড় গ্রাসরুট সংগঠনের করেছিলেন, যাতে করে সারা বাংলাদেশের গ্রাসরুট লেভেলের লোকজনের বক্তব্য থাকতে পারে বিভিন্ন সিদ্ধান্তের নেবার ব্যাপারে। এই যে প্র্যাকটিস অফ ডেমোক্রেসি, এগুলো তো ওনার অ্যাচিভমেন্ট। প্লাস যখন শেখ হাসিনার স্বৈরাচার চলছিল তখন বিদেশ থেকে উনি ছিলেন একমাত্র ভয়েস, যে ভয়েসটা নিজেকে একটা ভয়েস হিসেবে উপস্থাপন করতে পেরেছিলেন। উনি ইলেকশন বর্জন করতে বলেছিলেন। তো হি ওয়াজ অ্যান অপোনেন্ট, স্ট্রং অপোনেন্ট ভয়েস। এই অ্যাচিভমেন্টগুলো ওনার আছে আমি মনে করি।
আপনি কি অর্গানাইজেশনাল স্কিলের কথা বলছেন, যেখানে আওয়ামী লীগের মতো সংগঠন বিএনপি কে ডিস্ট্রয় করার জন্য, ভাঙার জন্য, দলীয় নেতাদেরকে ভাগিয়ে নিয়ে অন্য দল করার জন্য, ইলেকশনে অংশগ্রহণ করার জন্য বহু ষড়যন্ত্র হাসিনা শেখ এবং করেছে। তারেক রহমানের অর্গানাইজেশনাল স্কিল, ভিশন, তার মননশীলতা, তার দেশপ্রেম, তার কমান্ড এন্ড কন্ট্রোল বিএনপি কে রক্ষা করেছে। আপনি কি এটার কথা বলতে চাচ্ছেন? আই থিংক সো। কারণ দেখেন যে দুই একজন চলে গেছে শমশের মবিনের মতন, দে আর লস্ট কেস। কিন্তু আর যারা আমরা শুনেছি তাদেরকে র্যাডিসন হোটেলে রাখা হয়েছে অ্যারেস্ট করে নিয়ে, তাদের সঙ্গে বিভিন্ন রকমের দিন দরবার হচ্ছে। ডিজিএফআই আর কোনো কাজ নেই, ডিজিএফআই কোনো কাজ ছিল না আওয়ামী লীগের পক্ষে দলীয় নমিনেশন বা দলীয় লোকজনকে নিয়ে আসা ছাড়া। এছাড়া ডিজিএফআই আর কোনো দেশের রক্ষার জন্য কোনো কাজ ওনারা করেন নাই, সব কাজ করছেন আওয়ামী লীগকে রক্ষার জন্য। তো তারা বসতেন সবাই, এবং সবাই ভাবতো যে হয়তো কেউ কেউ এর থেকে ভেঙে পড়তেও পারে, ভেঙে যেতেও পারে, মুচকে যেতে পারে। মুচকায়নি, ভাঙেনি। ওই কঠিন দিনগুলো কাটিয়েছে। আই থিঙ্ক তাদের দলীয় ভালোবাসা এবং তারেক রহমানের সাফিসিয়েন্ট স্কিল ছিল সবাইকে উৎসাহ দিয়ে, সাহস দিয়ে রাখার জন্য। আপনি কি মনে করেন এক্ষেত্রে ওনাকে ম্যানেজারিয়াল স্কিলটাকে আর একটু পলিশ করা দরকার? যারা এই মুহূর্তে ওনার সামনে বন্ধুর ভূমিকা দেখায়, দিনের বেলায় বিএনপি দেখায়, রাতের আধারে আওয়ামী লীগ করে, রাজনৈতিকভাবে আপনি মনে করেন কিনা এদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, নাকি এদেরকে কাছে রেখে এদের মোটিভেট করার আর কোনো সুযোগ আছে? আপনি কাছে রেখে মোটিভেট, আওয়ামী লীগের কাছ থেকে দুই একটা জিনিস শেখার আছে। সেটা হলো যে কাছে রাখছে তারা আমির হোসেন আমু, তারপরে আপনার এখন যে তোফায়েল আহমেদ, কাছে রাখছে কিন্তু কোনো ক্ষমতায় রাখেন। অলমোস্ট সাইড লাইনে বসে রাখে না প্লেয়ারদের, ড্রেস পরে তারা খেলে না। ওই ড্রেস পরিয়ে রাখতে পারে সাইড লাইনে, খেলার দরকার নেই। খেলানোর জন্য তারেক রহমান অনেক লোক পাবেন। এটা তো আমরা দেখেছি, শেখ হাসিনা তার চেয়ে বয়োজ্যেষ্ঠ যারা বড় বড় লোকজন যারা ছিল আওয়ামী লীগের জন্য ত্যাগী, সব নেতা টেতা সব জুতা মোজা পরায়, ড্রেস পরায় সাইডে বসে রাখছে। কাউকেই ফেলে দেয়নি, বলে জানে তুমি দল থেকে বহিষ্কার, তা করেনি। কিন্তু সাইডে বসে রাখছে। তাদের কোথাও যাবারও জায়গা নেই, খেলারও তাদের কোনো সুযোগ নেই। এই জিনিসটা হি ক্যান লার্ন ফ্রম দ্যাট অ্যান্ড হি ক্যান ডু দ্যাট। সে তার দলের লোকদেরও এটা করতে পারে। তার দলের যে যারা, আমি বলছি না সবাইকে, দোজ হু আর রিয়েলি ব্যাড, যারা যারা বিএনপির বিভিন্ন সমূহ ক্ষতি করেছে, বেগম জিয়াকে অলমোস্ট বিপদের মধ্যে ফেলে দিয়েছিল এই শাপলা চত্বরে। কোনো রকমের কোনো সিকিউরিটি, কোনো গার্ড, কোনো সিস্টেম কিছু করা হয়নি, এবং তার ডাকে লোকজন আসবে বলে কেউ আসেনি। এই যে বিপদে ফেলে দেওয়া, এই যে আওয়ামী লীগের সাথে ইয়ে করা, অল দিস থিংস, এখান থেকে তারেক রহমানকে আমার মনে হয় একজন সাধারণ মানুষ হিসাবে বলবো যে ইউ শুড বি কেয়ারফুল অ্যান্ড ইউ শুড প্লে দি কার্ডস ভেরি ভেরি ট্যাক্টফুলি, লাইক শেখ হাসিনার এই জিনিসগুলো ছিল, দ্যাট শি ওয়াজ মেকিং এভরিবডি ইনভ্যালিড। তো আমরা কি এই কথাটা বলতে পারি না যে পুরনো দিনে গত 54 বছরে বাংলাদেশের রাজনৈতিক চর্চাটা যেমন ছিল, ওনার একটা ডিফারেন্ট আইডিওলজিতে রাজনীতিটাকে ইনভেন্ট করা উচিত, যাতে ওনাকে কেউ আর রিড করতে না পারে। ওনাকে যদি কেউ একবার রিড করে ফেলে, হি ইজ গোনা ফেইল अगेन। আপনার এটা মনে হয় কিনা? No, that's right. He can have his own way of politics. ওনার নিজস্ব পদ্ধতি, ওনার পদ্ধতি থাকতেই পারে। ওনার মতনই সাধারণ মানুষ নিজস্ব পদ্ধতি তৈরি করে তার উপর দিয়ে এক্সারসাইজ করে চলে গেছে। উনিও পারবে। ইফ হি ট্রাইজ, হি ক্যান ডু দ্যাট টু। আপনাকে একটা কথা বলি, এটা অপ্রাসঙ্গিক, তারপরে আমার বলতে হয়। গতকালকের আমি এক ভদ্রলোককে ইন্টারভিউ করেছি, ভদ্রলোকের নাম মিয়া আরেফি। এই ভদ্রলোক বাংলাদেশে গিয়ে অ্যাক্ট করেছিল দ্যাট হি ইজ দ্য অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট বাইডেন, এবং গতকালকের ইন্টারভিউতে সরাসরি বলেছে আওয়ামী লীগের হইয়া বিএনপির কিছু নেতারা তাকে টুলস হিসাবে ব্যবহার করেছে। প্রথমে বুঝিয়েছে যে মিয়া আরেফি যেই কাজটা করবে, এটা করলে হাসিনার পতন হবে এবং বিএনপির উপকার হবে, কিন্তু উনি ঢাকা গিয়ে টের পাইছে যে আসলে ওনাকে ব্যবহার করা হয়েছে আওয়ামী লীগের ফেভারে, বিএনপি কে ডেমোনাইজ করার ব্যাপারে। আমি প্রসঙ্গটা টানলাম স্পেসিফিক একটা ব্যাপারে। মিয়া আরেফি বলেছে এই সালাউদ্দিন
যে গুম করার কথা বলেছে, সে গুম হওয়ার 13 দিন আগে ওনাকে বলছে যে আমি ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করতেছি চিকিৎসা করার জন্য, আমাকে আপনি একটু ফাইন্যান্সিয়ালি অথবা চ্যানেল দিয়ে আমাকে ইন্ডিয়া একটু সাহায্য করেন। আচ্ছা, যে লোকটা গুম হওয়ার 13 দিন আগে আরএফির সাথে বলছে, প্ল্যান করছে যে আমি ইন্ডিয়া যাচ্ছি, এবং পরবর্তীতে সে একটা স্টোরি তৈরি করছে যে আমাকে গুম করে মেঘালয় রাজ্যের একটা গল্ফ কোর্সের পাশে ফেলায় রেখে গেছে। আচ্ছা, গতকালকের আমি একটা জায়গায় দেখেছি এই সালাউদ্দিন যত কথা বলেছে টোটাল 7 না 8 বার এই ভদ্রলোকের কাছ থেকে সে সাহায্য চেয়েছে। তো এই ধরনের লোকজনের তো বিএনপিতে এই মুহূর্তে অভাব নাই। আপনি প্রেসক্রিপশন করেছেন এদেরকে সাইডলাইনে রাখতে, কিন্তু আপনার কি মনে হয় না এরা তারেক রহমানের জন্য বিশাল একটা লায়াবিলিটি, বিএনপির জন্য লায়াবিলিটি? আপনার মনে হয় না? হ্যাঁ, গ্র্যাজুয়ালি দে আর বিকামিং লায়াবিলিটি। কারণ মানুষের যত নেতিবাচক ধারণা বিএনপি সম্পর্কে হচ্ছে এদের আচরণের কারণে, এদের আচরণের কারণে, এদের সন্দেহভাজন পথে চলার কারণে, এদের সাথে আওয়ামী লীগের সম্পর্কের কারণে। যখন দেখা যায় যে এরা চুপপুর যাওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করছে, চুপপুর থাকুক এখানে, এরা ওয়াকারের যাওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করছে, তখনই বোঝা যায় যে দে আর ওয়ার্কিং ইন ফেভার অফ ইন্ডিয়া। যখনই কেউ, মানে এটা দুঃখজনক, আমার দেশে থেকে ইন্ডিয়ার পক্ষে কাজ করা আমি কল্পনাই করতে পারি না যে হাউ দিস পিপল আর, এটা কোন ধরনের মানুষ। আর কতকাল বাংলাদেশি বা আমাদের এই জাতি, আমাদের এই এলাকার এই উপমহাদেশের জাতিরা কতকাল আমরা এই মির্জাফরদেরকে নিয়ে চলতে পারি? আমার তো মনে হয় ইরানের মতন করা উচিত, বিচার এত দেরি দরকার নেই। ইরানে যখনই পাওয়া গেল, আমরা কি মাসুদ ভাই এটা বলতে পারি না এসপিওনাস, অ্যান্টি এসপিওনাস লটাকে খুব তাড়াতাড়ি ইনঅ্যাক্ট করে এটাকে এক্সিকিউট করা উচিত? আপনার মনে হয় না? ভেরি কুইকলি ইট শুড বি ডান ভেরি, তা নাহলে ডিটারেন্স হবে না। দ্যাটস এ ডিটারেন্স। এটা করলে পরে অন্যরাও উৎসাহিত হবে না এটা এদিকে যেতে। এটা করা উচিত। এটা মানে উৎসাহ দিতে দিতে কোথায় চলে গেছে যে আমাদের এমপি ক্যান্ডিডেট বলে আমি ভারতের ক্যান্ডিডেট। ক্যান ইউ ইমাজিন? আমার দেশে বসে। এরপরেও আওয়ামী লীগেরা বলে যে আমাদের সভরেনিটিতে কি এমন করেছি আমরা, এরপরেও শেখ হাসিনা বলে আমার অপরাধ কোথায়? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তো আমার ধারণা যদি এসপিওনাস লটাকে তাড়াতাড়ি একটা স্পেসিফিক টাইমের ভিতরে তৈরি করে এটাকে যদি এক্সিকিউট করা হয়, কারণ আমাদের দেশের রাজনীতিবিদরা মনে করে রয়ের অপারেটিভ হইলে আমার তো কোনো সাজা হয় না, আমি ভারতের ক্যান্ডিডেট, এটা করলে তো আমার কোনো বিচার হয় না, আমি ইন্ডিয়া পালায় যাব, ইন্ডিয়া আমারে সাপোর্ট করতেছে, প্রণয় ভার্মা আমাকে আদর করতেছে, তাইলে আমার অসুবিধা কি? সেনাপ্রধান বিক্রম মিশ্রিকে নিয়ে তার বাসায় দাওয়াত খাওয়াইতেছে বেডরুমে ঢুকায়া। তারা তো এটাকে নিয়ে কোনো কিছু মনে করে না, কারণ দেশে এই ধরনের কোনো আইন নাই গুপ্তচরদের বিচার করার জন্য। কেউ ধরছে না, কেউ মানে না, কেউ কোনো বিপদের সম্মুখীন হতে হয় না। তাহলে সমস্যা কি? পয়সা পাওয়া যাচ্ছে প্রচুর। এখানে এথিক্স বলে কিছু নাই আর মানুষের, নীতি বলে কিছু নেই আর মানুষের। যে নীতিগুলো আমরা আগে দেখতাম সেগুলো এখন আর পরিচর্যা হয় না। ধীরে ধীরে এটা শুধু আমরা বলি না, আমরা দেখিও যে ধীরে ধীরে আমরা প্রত্যেকটা দিকে এই ক্ষয় হচ্ছে। এই ক্ষয় রোধ করাটাই হচ্ছে এখনকার প্রধান কাজ। তাতে তারেক রহমানের একটা বিরাট ভূমিকা থাকতে পারে, বিশাল ভূমিকা। এবং প্রথম পদক্ষেপ এটা হতে পারে যে না, আমরা নমিনেশন বাণিজ্য বন্ধ করার জন্য এটা করতে যাচ্ছি। নমিনেশন উইল বি গিভেন বাই পিপল, জনতা দেবে আর কি। তারপরে আমাদের ক্যান্ডিডেটকে আমরা নিয়ে যাব সামনে ফাইট করার জন্য অন্যদের সাথে। বাট তাকে নমিনেটেড হয়ে আসতে হবে, জনতার পছন্দের লোক হয়ে আসতে হবে। ওকে, তো আপনি যেটা বলছেন এসপিওনাস লটা যদি ইনঅ্যাক্ট হয় তাহলে ভারতীয় চররা বাংলাদেশে একটু মার্জিনালাইজ হবে এবং আমাদের দেশের রাজনীতিবিদদের ভিতরে তারা টের পাবে যে দে আর গোইং টু বি হেল্ড অ্যাকাউন্টেবল, তারা যদি ভারতের ক্যান্ডিডেট বলে বা ভারতীয় স্বার্থে কাজ করে। আর আমি টেলিভিশনের কথা বলতেছি। দর্শকবৃন্দ, মাসুদ ভাই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, তো এখন আর একটা কথা আপনাকে আমি বলতে চাচ্ছি। বিএনপির দলীয় রিফর্মের বাইরে আমরা আজকের যে বিষয়টা নিয়ে কথা বললাম যে
এই নমিনেশন বাণিজ্য, এই নমিনেশন বাণিজ্যের ক্ষেত্রে এই সাবজেক্টটায় গভর্নমেন্ট যে বারবার বলছে যে বিএনপি এটাই রাজি হচ্ছে না, এটাই হচ্ছে, এটা হচ্ছে না, এটা হচ্ছে। নতুন করে আবার আরেকটা সমস্যা তৈরি হয়েছে, তারা বলছে, বিএনপি বলছে যে আমাদের সাথে ডক্টর ইউনূস সময় দিচ্ছে না। এখন এই সময় যে দিচ্ছে না বলছে, বিএনপির সময় দিলে প্রত্যেকটা সময় এই রয়ের দালাল সালাউদ্দিন গিয়ে হাজির হয়। আপনি একা একা একটু বলেন তো আমাকে ডক্টর মাসুদ, এই সালাউদ্দিন ডক্টর ইউনূসের সাথে সারা জীবনে একবার দেখা করার মতো কোন যোগ্যতা সে অর্জন করেছে কিনা? এই বিএনপির নাম বেচা বারবার ডক্টর ইউনূসের সাথে দেখা করতে যায়, আলোচনা করতে যায়। এখন তারা বলছে ডক্টর ইউনূস আমাদেরকে সময় দেয় না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছে ডক্টর ইউনূস আমাদেরকে সময় দেয় না। ওয়াকারুজ্জামান এবং বিমান বাহিনী নৌবাহিনীর প্রধানকে ডক্টর ইউনূস সরাসরি বলে দিছে ডক্টর খলিলুর রহমানের সাথে তোমরা দেখা করো, আমার সাথে না। এই বিষয়টা এখন বাংলাদেশে এমন অবস্থা, তারা বলছে ডক্টর ইউনূস আর দেশের কাজ করছে না, কারণ সে বিএনপির নেতাদের সময় দিতেছে না, রাজনৈতিক দলকে সময় দিতেছে না, সশস্ত্র বাহিনীকে সময় দিতেছে না। এই এলিগেশনটাকে আপনি কিভাবে দেখেন? না, ডক্টর ইউনূসকে আপনারা আশা করছেন বহু জিনিস একসাথে করতে, হি ইজ ট্রাইং হিজ বেস্ট টু ডু দোজ থিংস। তবে হ্যাঁ, আমি তো মনে করি যে উনি যথেষ্ট সিনসিয়ার সবগুলো দলের সাথে সময় মতো বসা, কথাবার্তা বলা। এখন এটা তো দলীয় এরা যদি মনে করে যে আমি এভরিডে বসতে পারবো তা তো নয়, প্রয়োজন যখন হবে তখনই বসা যাবে। এবং ডক্টর ইউনূস তো বসতে কখনো অনীহা করেছে আমি দেখি না। কিন্তু আমি যদি রোজই বলি যে আমি এভরিডে আমার বসতে হবে, তখন কি আর কোনো কাজ নেই নাকি? আর যে কাজগুলি আছে সেগুলো তো করবে। আপনি চিন্তা করেন ওয়াকারুজ্জামান দেখা করতে চায়, আমি মনে পড়ে গেল আপনার কথায়, আমার দেশের প্রত্যেকটা নিউজ পেপারে, ফেসবুকে, সব জায়গায় চলে আসছে যে আমাদের ছবি সহ যে আমার দেশে 4 জন থেকে 6 জন ইন্ডিয়ান আর্মি অফিসার, এয়ারফোর্স অফিসার, নেভাল অফিসার্স আর সিটিং ইন আওয়ার স্কুল অফ মিলিটারি স্ট্র্যাটেজি, মিলিটারি স্ট্র্যাটেজি, হ্যাঁ মিলিটারি স্ট্র্যাটেজি স্কুলে সে বসে আছে। কোথায় সভরেনিটি? আমাদের সবকিছু ইন্ডিয়ার কাছে চলে যাচ্ছে। এটা হওয়ার পরেও মানে এটা এতদিন এই 1.5 বছর কেন থাকলো? ওয়াই? 1.5 বছর আগেই তো আমরা বলে দিয়েছি যে আমাদের সাথে ইন্ডিয়ার ওইরকম কোনো সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমরা তারা এসে তাবেদারি করবে এটা হবে না। এটা তো জনগণ বলে দিয়েছে, সবাই জানে। সেই অনুযায়ী উপরের লোকজন তো চলেও গেছে তারা। কিন্তু এই ভিতরে আর্মিতে এই জিনিসগুলো আছে, ওয়াকার সাহেব জানেন না? হি ডাজন্ট নো দ্যাট। He does. Probably he doesn't have any problem to have Indian idiots sitting down in Bangladesh so that we get screwed all along. Again, one more time. That's what Walker want. আপনি খুব ভালো একটা প্রসঙ্গ টেনেছেন। আজকে আমাদের সময় সীমিত। আমি আর আপনার শো এখনই আমি শেষ করব, আর 2 মিনিটের মধ্যে আমি আপনার কাছ থেকে একটা কনক্লুশন চাচ্ছি। আপনি কনক্লুশন কমেন্টসটা করবেন, আমি তারপরে শো শেষ করব। কনক্লুশনটা হচ্ছে যে আজকের সবচেয়ে বড় দল জানি আমরা যে এটা বিএনপির কাছ থেকে ন্যাচারালি সবচেয়ে বেশি আশাও করতে হবে। তার মানে এই না যে অন্যদের কাছ থেকে আশা করি না, সবার কাছ থেকে আশা করি আমরা, কিন্তু বিএনপির কাছ থেকে সবচেয়ে বেশি আশা, সবচেয়ে বেশি চাহিদা আমাদের সাধারণ মানুষের, যেহেতু তারা বড় দল। তারা এখন দেশের উন্নতিতে বিরাট বিরাট সব পদক্ষেপ নিতে পারে। তাদের আর কোনো হারাবার তো কিছু নেই, তারা এগুলো করতে পারে। ওই যেটা আমরা আজকে আলোচনা করলাম যে তারা নমিনেশনটা আর নিজেরা দেবে না, জনগণকে দিয়ে তারা ওইভাবে প্রাইমারি ইলেকশন করে আসুক, সমস্যার কিছুই নেই। 3 মাস আগে ইলেকশন হয়ে যাবে, প্রাইমারি ইলেকশন হওয়ার পরে 3 মাস ধরে ফাইট করবে, বা 6 মাস আগে হবে, এতে তো কোনো সমস্যা নেই। এই যে আমেরিকা যখন এখন হয়ে গেল, নভেম্বর পর্যন্ত কোনো আর কেউ নাই, নভেম্বরে গিয়ে ইলেকশনটা হবে, অরিজিনাল ইলেকশনটা হবে। তো ইটস অ্যাবাউট 5 মান্থস 4 মান্থস মতো। তো দ্যাটস এনাফ টাইম। এটা আমরা কেন করতে পারি না? এইসব বড় বড় দেশের থেকে তো যারা অন্তত গণতন্ত্রে সাকসেসফুল, তাদের কাছ থেকে তো শেখা যায় আমাদের কোনো আপত্তি থাকার কথা নয়। তো তার এখানকার অনেক জিনিসই আমাদের দরকার নেই, দ্যাট ইজ ট্রু। অনেক জিনিস আমাদের ফলো করার দরকার নেই, সেটাও সত্যি। কিন্তু যেগুলো ভালো সেগুলো তো ফলো না করার কোনো কারণ নেই। এইটা যেমন একটা বিরাট বড় করাপশন থেকে, বিশাল বড় একটা করাপশন থেকে দেশটাকে রক্ষা করে, তাহলে কেন বিএনপি এই পদক্ষেপটা নিচ্ছে না? যদি আপনারা নেন এই পদক্ষেপটা, তাহলে পরে যেটা আমরা বললাম একটু আগে, একমত হয়ে বললাম যে তারেক রহমান উইল বি রিমেম্বার্ড ফর জেনারেশনস টু কাম। বহু জেনারেশন মনে রাখবে যে না, এরকম একটা কাজ সে প্রথম করেছিল। হোয়াট এ স্যাক্রিফাইস! যেখানে সবাই তার দলের লোকরা পয়সার জন্য উন্মুখ,
সেখানে এই সাহসিক একটা স্টেপ নিয়েছিল। মানুষ এমনি এমনি মনে রাখে না কাউকে, বিরাট বড় বড় রিস্ক নিতে হয়, বিরাট বড় বড় সাহসিকতা দেখাতে হয়, একেবারে স্মুথলি সব হয় না। টু টেক এ রিস্ক, শো ইউর কারেজ অ্যান্ড লিড দি কান্ট্রি, ডু সামথিং ফর দি কান্ট্রি, যেটা কান্ট্রির জন্য ভালো হয়। ধন্যবাদ। ডক্টর মাসুদ রহমান, আপনাকে অনেক ধন্যবাদ এই গভীর রাতে সারাদিন কাজ করার পরে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনার সাথে খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আজকে জনাব তারেক রহমানের সফলতা নিয়ে যদি আমি কথা বলতে চাই, আমি একটা কথা বলতে চাই। বিএনপির সৃষ্টি লগ্ন থেকে বহু মহাসচিব বিএনপির দায়িত্ব পালন করেছেন, কিন্তু একটা কথা, সাংগঠনিক লেভেলে আমি যদি চিন্তা করি তবে আমি বলবো বিএনপি তৈরির পর থেকে আজ অবধি আমি তারেক রহমানের চেয়ে ভালো কোনো সংগঠককে দেখি নাই যে দলের মহাসচিব হয়েছে। আমি মনে করি এটা তারেক রহমানের বিশাল একটা অ্যাডভান্টেজ যে উনি অনেক ভালো একজন সংগঠক। যেখানে বিএনপির নেতা কর্মীরা গত 17 বছরে বাসায় ঘুমাতে পারে না, পাট খেতে ধান খেতে ঘুমিয়েছে, তারেক রহমান তাদেরকেও সফলভাবে জড়ো করেছে বিভাগীয় সমাবেশগুলোতে। লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে শুধু তারেক রহমানের অ্যাডভাইসে। তারেক রহমান পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে, বিএনপিও তো আওয়ামী লীগও তো রাজনৈতিক দল, বাংলাদেশে যদি সজীব জয় গিয়ে দাঁড়ায় আর তারেক রহমান গিয়ে দাঁড়ায়, তারেক রহমানের হাঁটুর কাছাকাছিও সজীব জয় দাঁড়াতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষদের জানা, তাদের আবেগকে বোঝা, তাদের সফলতা দুঃখ কষ্ট সবকিছু বোঝার ক্ষেত্রে তারেক রহমানের একক কৃতিত্ব রয়েছে। এখন একটা কথা, আমি পরিবারতান্ত্রিক রাজনীতির বিরোধিতা করি, এটা আমি করি, কিন্তু ক্যান আই অ্যাভয়েড দ্য ফ্যাক্ট দ্যাট বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল? আমি পছন্দ করি না, কিন্তু বিএনপির অনেক ভোট আছে। বিএনপির 50, 60, 70% ভোট আছে, 30, 40, 50% ভোট আছে। আমার মতামত অতটা নাই। তো যদি না থাকে, আমি এত বড় একটা জনগোষ্ঠীকে আমি অসম্মান করতে পারি না। তারা যদি তারেক রহমানকে পছন্দ করে, শুধু দল হিসাবে করে না, ব্যক্তি হিসাবে করে, তার যোগ্যতাকে করে, তার অভিজ্ঞতাকে করে, তার দূরদৃষ্টিতে করে। এবার নেতৃত্বের ক্ষেত্রে তার সফলতা এবং ব্যর্থতা নির্ধারণ করবে কে? আমি না, নির্ধারণ করবে নির্বাচন, নির্ধারণ করবে তার গভর্নিং পলিসি। তারেক রহমানের সফলতা নির্ধারণ করবে। তারেক রহমান যদি, আমরা আজকের যে পলিসিটা নিয়ে কথা বলেছি, নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, এই সাবজেক্টটায় উনি একটা যদি আনপ্রেসিডেন্টেড একটা সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যায়, কোন আনকম্প্রোমাইজিং সিচুয়েশনে উনি যদি সামনে এগিয়ে যায়, দেন আমার ধারণা হি উইল বিকাম হিস্ট্রি, হি উইল বিকাম দ্য হিরো অফ দ্য বাংলাদেশি ডেমোক্রেসি। সে বলতে পারবে তার বাবা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে এবং তারেক জিয়া যে সিদ্ধান্তটা নিয়েছে, যে পলিসিটা অ্যাডপ্ট করার সুপারিশ করেছে, হি উইল বিকাম পায়োনিয়ার। নাম্বার 1। নাম্বার 2, ওনার সীমাবদ্ধতা এবং দায়বদ্ধতা। ওনার এই মুহূর্তে সীমাবদ্ধতা, উনি দেশের বাইরে। ওনার আরো একটা সীমাবদ্ধতা রয়েছে, উনি বাংলাদেশে যখন ব্যাক করবেন, he will be surrounded by shark, কতগুলো হাঙ্গর, শিয়াল, নেকড়ে, হায়না ওনার চারপাশে থাকবে। তারেক রহমানকে খুঁজে বের করতে হবে কারা দেশের জন্য ভালো, কারা দলের জন্য ভালো। এটা তারেক রহমানের সামনে কেয়ারফুলি সে যদি সামনে এগিয়ে যায়। আর একটা কথা তারেক রহমানকে চিন্তা করতে হবে, আত্মীয় স্বজন
কাজে লাগে না সব সময়।